বর্তমান অর্থনৈতিক পটভূমিতে এমন অনেক সমস্যা বিদ্যমান যা অবকাঠামোগত দৃষ্টিভঙ্গির মাধ্যমে সমাধান প্রয়োজন। সেই সাথে মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার সংকট, বিনিয়োগের অস্থিরতা, শ্রমবাজারে অস্থিরতা সবকিছু মিলিয়ে আছে অর্থনীতির অবস্থা অনেকটা সংকটময় এবং চ্যালেঞ্জের মুখোমুখি। সেই সাথে আসছে নতুন অর্থ বছরের বাজেট। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনে আমরা আলোচনা করব এই জাতীয় বিষয়গুলো নিয়ে। আমাদের আলোচনাটি এগিয়ে নিতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন দুজন সম্মানীয় অতিথি। পরিচিত হব একে একে। তাদের সাথে রয়েছেন আশরাফ আহমেদ, সাবেক সভাপতি, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। রয়েছেন এস.এম. শাহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক। সুপ্রিয় দর্শক, আমি রাবি ইসলাম স্নেহা, আপনাদের আমন্ত্রণ আছি আমাদের দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে ফিরবো আলোচনায়। আমি প্রথমে যেতে চাই জনাব আশরাফ আহমেদ আপনার কাছে। আসলে আমি একটু আগেই বলছিলাম দেশে বিনিয়োগ স্থবিরতা রয়েছে, বিভিন্ন অর্থনৈতিক সংকট রয়েছে। তার মধ্যে আসলে এই মুহূর্তে যদি আমি স্পেসিফিক দুটো বিষয় নিয়ে বলি, সেটি হচ্ছে ইন্ডাস্ট্রিতে জ্বালানির অনেক বড় একটি সংকট, সেই সাথে রয়েছে মূল্যস্ফীতি। আসলে সংকটগুলো অসংখ্য, সাথে আসছে নতুন অর্থ বছরের 25-26-এর বাজেট। সবকিছু মিলিয়ে আপনার অভিজ্ঞতার আলোকে একটু বিশ্লেষণ করবেন। ধন্যবাদ আপনাকে। আমাদের গত কয়েক বছর ধরে আমরা জানি যে ইনফ্লেশন টার্গেট আসলে বাড়ছে, এবং ইনফ্লেশনের যেটা সাইড এফেক্ট যেটা, কিংবা যদি প্রাইমারি এফেক্টই বলি, যে দেখুন আসলে ইনফ্লেশন হলে দাম বাড়লে ডিমান্ড কমে যায়, এবং এই জিনিসটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি 3-4টা সেক্টরে। আপনি যদি দেখেন যে আমাদের যে এফএমসিজি সেক্টর যেগুলো মানে ফাস্ট মুভিং কনজিউমার গুডস, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেলস এনিওয়ে 10 থেকে 25% লেভেলে কমে যাচ্ছে, এবং এটার এফেক্ট পড়ছে থ্রু আউট দ্য চেইন। আপনি যদি লিস্টেড কোম্পানিগুলোর ট্রেন্ড দেখেন, ওখানে দেখবেন যে সেলস গ্রোথ প্রায় হচ্ছেই না, এভারেজের ক্ষেত্রে বলছি আমি। কস্ট বেড়ে যাচ্ছে, কিন্তু আবার ইন্টারেস্ট বেড়ে যাওয়ার ফলে প্রফিটেবিলিটিতে একটা মোটামুটি বড় ধরনের একটা সংকোচন হচ্ছে। একই সাথে কিন্তু আমরা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে সেটা সেম এফেক্ট দেখতে পাচ্ছি, যে কিছু কিছু ক্ষেত্রে আমরা শুনছি যে ডিমান্ড হয়তো বা 30 থেকে 40% কমে গেছে, রড, সিমেন্ট, এই অল দি আদার বিল্ডিং প্রোডাক্টস। এবং এই সেম এফেক্টটাও আমরা টু অ্যান এক্সটেন্ট আমরা বিভিন্ন ধরনের ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরেও দেখতে পাচ্ছি। খুব রিসেন্টলি যদি দেখেন আপনি, আমরা দেখতে পাচ্ছি যে দাম কমে গেছে আপনার পোলট্রি প্রোডাক্টসের, কিংবা আপনার ব্রয়লার মুরগির দাম কমে গেছে। কমে যাওয়ার একটা প্রাইমারি কারণ হচ্ছে ডিমান্ড কমে গেছে, এবং ডিমান্ড কমে প্রাইসটা এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে আসলে যারা খামারিরা, যারা ব্রয়লার মুরগি উৎপাদন করেন, তারাও যেমন তাদের যে প্রোডাকশন কস্ট সেটাও তুলতে পারছেন না। ফলে এটার নেট এফেক্ট হচ্ছে যে খুব শর্ট টার্মে আমরা দেখবো যে তাদের অনেকেই হয়তো বা তাদের প্রোডাকশন কমিয়ে দেবেন। প্রোডাকশন কমিয়ে দিলে আবার এটা একটা সাইকেল হয়ে যাবে, তখন আবার একটা সরবরাহ ঘাটতি তৈরি হবে। সরবরাহ ঘাটতি তৈরি হলে আবার দাম বেড়ে যাবে। সো এই ইন্টারপ্লেগুলো আসলে খুব কমপ্লেক্স, এবং আমরা যদি দেখি যে এটার একটা মূল চালিকা শক্তি হচ্ছে গত 8-9 মাস ধরেই আমরা কিন্তু একটা খুব সিভিয়ার কন্ট্রাকশনারি মনিটারি পলিসিতে আছি, যে আমরা ইন্টারেস্ট রেট বাড়িয়ে আসলে মানি সাপ্লাই কমিয়ে দিয়েছি, এবং এটার প্রাইমারি এফেক্ট যেটা দেখা যাচ্ছে যে আপনার ডিপোজিটও কমে যাচ্ছে, বাড়ছে না, আবার ক্রেডিট গ্রোথও হচ্ছে না। কিন্তু এই উল্টো দিকে আমাদের যেহেতু আমাদের র মেটেরিয়ালের একটা বড় অংশ আসে বিদেশ থেকে, এবং এটার কিন্তু দাম সিগনিফিকেন্টলি বেড়ে গেছে, আমাদের কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালের চাহিদা কিন্তু প্রায় 30-40% বেড়ে গেছে 2 বছর আগের তুলনায়। সেই ক্ষেত্রে যদি আমাদের যখন আমরা দেখি যে ক্রেডিট গ্রোথ আপনার 3-7 থেকে 7% লেভেলের নেমে আসে, এটার মানে হচ্ছে বেসিক্যালি আমাদের যে ওয়ার্কিং ক্যাপিটাল, যে চলতি ঋণের যে সরবরাহ যেটা প্রয়োজন ছিল, সেটা প্রয়োজনের তুলনায় কমে আসছে। প্রয়োজনের তুলনায় কমে আসলে ফার্স্ট ইম্প্যাক্ট যেটা হয় যে আমাদের অ্যানুয়াল প্রোডাকশন কমে যায়। অ্যানুয়াল প্রোডাকশন কমে গেলে আলটিমেটলি দেখা যাবে যে আমাদের জিডিপি শ্রিঙ্ক করছে। আপনি যদি দেখেন যে ওয়ার্ল্ড ব্যাংকের যে লেটেস্ট ফোরকাস্ট যেটা, যে 3.5% গ্রোথ, যেটা বোধহয় আমাদের কয়েক দশকে, মানে আমার 30-40 বছরে জানা মতে কখনো এত লো গ্রোথ হয়নি। সেই গ্রোথটাও কিন্তু আমরা এখন মনে করি যে যদি আমরা 3.5% অ্যাচিভ করতে পারি, জুন মাস তো আর আগামী মাসেই, তার মধ্যে অ্যাচিভ করতে পারলে এটা আসলে একটা বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট হবে। তার কারণটা হচ্ছে যে আমাদের কিন্তু একটা সংখ্যা থেকেই যাচ্ছে যে এই অবস্থা চলতে থাকলে ইকোনমি আসলে কন্ট্রাক্ট করবে। এই কন্ট্রাকশনের কিন্তু ফল কি হবে এটা আমরা আসলে কেউ জানি না, কারণ বাংলাদেশের 50 বছরের ইতিহাসে ইকোনমি কখনো কন্ট্রাক্ট করেনি। জনাব আশরাফ আহমেদ, আপনি একটু আগে ইনফ্লেশনের কথা বলছিলেন। নতুন অর্থ বছরে যে বাজেট আসছে, সেই বাজেটে কিন্তু অর্থ উপদেষ্টা প্রথম যে পয়েন্টটি তুলে ধরেছেন সেটি হচ্ছে মূল্যস্ফীতি কমিয়ে আনা, 6.5% কমিয়ে আনা টার্গেট রয়েছে তাদের। তাহলে সেক্ষেত্রে এই বিষয়টাকে নিয়ে আপনি কীভাবে বলবেন? আদৌ কি সম্ভব?
আপনি যদি ওভারঅলে দেখেন যে বাজেট রিডাকশন করলে আপনার বাজেট ডেফিসিট কমবে, তাতে ইনফ্লেশন কমার কথা। এই ব্যাপারে কোনো বিশেষ কোনো দ্বিমত করতে চাই না আমরা, এটা দ্বিমত করার জায়গাও নেই। কিন্তু আপনি যদি দেখেন যে বাজেটে কোন জায়গাটায় এটা কমানো হয়েছে, সেটার ব্যাপারে কিন্তু আসলে শঙ্কার অনেকগুলো জায়গা আছে। যেমন আমরা খুব সিম্পলি বলতে পারি যে গত বছর আমাদের উন্নয়ন বাজেটের বরাদ্দ ছিল 2,78,000 কোটি টাকা, সেটা রিভাইজ বাজেটে নামিয়ে আনা হচ্ছে 2,16,000 কোটি টাকা, এবং এই বছরের বাজেট হয়তো বা হবে 2,30,000 কোটি টাকা কিংবা 23-24,000 কোটি টাকা লেভেলে। ইউজুয়ালি যেটা হয় যে আমরা কখনোই এই বাজেট সম্পূর্ণ অ্যাচিভ করতে পারি না। সরকারি যে ডিসবার্সমেন্টের টার্গেট থাকে সেটা প্রায় কখনোই 100% অ্যাচিভ করা সম্ভব হয় না। কিন্তু যেটা শঙ্কার ব্যাপার সেটা হচ্ছে ডেভেলপমেন্ট বাজেটে আমরা সিগনিফিক্যান্ট রিডাকশন করছি ঠিকই, কিন্তু আমাদের যে রাজস্ব ব্যয় বাজেট যেখানে বেসিক্যালি আপনার সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা থেকে শুরু করে সরকারি সুদের রিপেমেন্ট, এই জিনিসগুলো থাকে, সেখানে কিন্তু উল্টো দিকে 5% গ্রোথ হচ্ছে। এটার মানে এখানে আমি একটু ভাগ করতে চাই। দেখুন, ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্ট যেটা, সেখান থেকে আসলে ইকোনমি চাকা বাড়ে। আপনি সরকার ইনভেস্ট করলে আপনার বিল্ডিং প্রোডাক্টসের ডিমান্ড বাড়ে, আপনার কনস্ট্রাকশন সার্ভিসেসের ডিমান্ড বাড়ে, এটার ফলে ইকোনমিতে একটা নতুন করে একটা গতির সঞ্চার হয়। কিন্তু উল্টো দিকে যদি আপনি রাজস্ব ব্যয় বাড়ান, সেটাতে আসলে বিশেষ কোনো লাভ হয় না। বরঞ্চ আমি আসলে আশা করেছিলাম যে হয়তোবা এইবার সরকারের বাজেটে দেখবো যে রাজস্ব ব্যয় সংকোচনের একটা সুস্পষ্ট এফোর্ট থাকবে, সেটা এই বছর দেখতে পাচ্ছি না। আপনি যদি দেখেন যে আমাদের যে রাজস্ব ব্যয়ের যে ব্যাপারটা, সেটা হচ্ছে রাজস্ব বাজেট একবার আপনি অ্যাপ্রুভ করে ফেললে এটা আসলে কমিয়ে আনাটা সম্ভব হয় না। কিন্তু ডেভেলপমেন্ট বাজেট কিন্তু আপনি একবার বাজেট অ্যাপ্রুভ করলেও পরেও সারা বছরে আপনার এই যে ডিসবার্সমেন্টের ব্যাপারটা, কতখানি ডিসবার্স করবেন, সেটা কিন্তু আপনার রাজস্ব আয়ের উপরে কিংবা আমাদের যে ট্যাক্স কালেকশন তার সাথে কমানো বাড়ানো সম্ভব হয়। কিন্তু রাজস্ব ব্যয়ের বাজেটটা একবার করে ফেললে এটা আসলে আমি কখনো দেখিনি যে রাজস্ব ব্যয়ের বাজেটের থেকে খুব বড় ধরনের একটা সংকোচন সম্ভব হয়েছে। আমাদের এটাও মাথায় রাখতে হবে ইকোনমিক স্লোডাউনের কারণে কথা। সেক্ষেত্রে হচ্ছে এবার অর্থ বছরে নতুন যে বাজেট আসছে, সেই বাজেটে কিন্তু প্রতিবারের মতোই রাজস্ব আয়ের টার্গেটটা বাড়িয়ে দেওয়া হচ্ছে, যেটা আমরা বিগত সময় দেখে এসেছি। রাজস্ব আদায়ের এনবিআর কখনো তার টার্গেটটা ফিল আপ করতে পারে না। এই বছর সংক্ষিপ্ত আকারে বাজেট আসছে, এরকমটাই ঘোষণা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে রাজস্ব আদায়ের এনবিআর টার্গেটটা বাড়ানো হচ্ছে। আমি যদি ফিগারটা উল্লেখ করি, সেটা হচ্ছে এই বছর রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে 5,18,000, যেটি হচ্ছে গত বছরের তুলনায় প্রায় দেখা যাচ্ছে 4 লাখ, গত বছর ছিল 4,80,000, মানে প্রায় 80,000 টাকার মতো বেশি, 80,000 কোটি টাকা। সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে রাজস্ব, আপনি ব্যয়ের কথা বলছিলেন, আয়ের উপর ডিপেন্ড করে ব্যয় হয়, কিন্তু আয়ের হিসাবটাই কিন্তু ঠিকমতো পরিপূর্ণ হয় না বা টার্গেট ফিল আপ হয় না। আপনি যদি দেখুন, এখানে একটা বড় ফ্যাক্টর যেটা কাজ করে আমাদের, বিশেষ করে এই বছর যেটা কাজ করছে, সেটা হচ্ছে যে আমাদের প্রথম 6 মাসের যে ফিগারটা আমরা জানি যে রাজস্ব আয়ের, সেখানে মোটামুটি 1-1.5% মাত্র গ্রো করতে পেরেছি আমরা। সেই হিসেবে আসলে এই বছর রিভাইজ বাজেটে 480 কোটি টাকা আমরা অ্যাচিভ তো করতে, মানে গত বছরে যেটা বাজেট ছিল 480 কোটি টাকা, সেটা এই বছরও আসলে অ্যাচিভ করা যাবে কিনা আমরা জানি না। যেটা হবে, দেখুন একটা জিনিস আমাদেরকে করতেই হবে, সেটা হচ্ছে যে আমাদের যে ট্যাক্সের কালেকশন, এটা আপনাকে বাড়াতেই হবে। কিন্তু বাড়াতে গেলে শুধু আপনি যদি এনবিআরকে শুধু বলেন যে ট্যাক্স বাড়ান, ট্যাক্সের কালেকশন বাড়ান, তখন যেটা হয় এনবিআর যে করদাতাদেরকে চেনেন শুধুমাত্র তাদের কাছ থেকে আরও কর আদায় করার চেষ্টা করেন। এখানে আপনি যেটা সুস্পষ্টভাবে বলতে চাই, দেখুন আপনি যদি বাংলাদেশে একজন ট্যাক্স পেইং কর্পোরেট হতে চান, যে ফুল ফ্লেজেড ট্যাক্স দেন, আপনার কিন্তু ট্যাক্স রেট আপনার এই অঞ্চলের থেকে, মানে সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়ার তুলনায় অনেক বেশি। আমাদের এফেক্টিভ ট্যাক্স রেট কিন্তু প্রায় 40% ওপরে থাকে। কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরেন ব্যাংক কিংবা যেগুলো ব্যাংক কিংবা টেলিকম, এদের ক্ষেত্রে প্রায় 48-50% এফেক্টিভ ট্যাক্স রেট থাকে। আপনি যদি সার্ভিস ইন্ডাস্ট্রিতে রান করেন বাংলাদেশে কোনো লিমিটেড কোম্পানিতে, তাহলে যে ট্যাক্স মেকানিজম আছে, সিম্পলি বিকজ আপনার ওই 10% এআইটির কারণে এটা প্রায় 40-45% লেভেলে চলে যায় এফেক্টিভ ট্যাক্স রেট। এই পার্সপেক্টিভে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনাকে ট্যাক্স বাড়ানোর যে মেকানিজমটা, এটাকে আপনাকে যদি আপনি কর জাল বৃদ্ধি না করেন, তাহলে কিন্তু আপনি ইকোনমির জন্য একটা বড় ধরনের ক্ষতি তৈরি করছেন, সম্ভাবনা তৈরি করছেন। আশরাফ আহমেদ, আপনাকে ধন্যবাদ। আমি যেতে চাই এস.এম. রাশিদুল ইসলাম আপনার কাছে। আমি একটু আগেই যে বিষয়টি বলছিলাম, আসলে এনবিআর এর যে টার্গেট ফিল আপের কথা, নতুন অর্থ বছরে বাজেটের কথা, সেই সাথে অর্থনীতিতে বিভিন্ন সংকটের কথা, এই সমস্ত বিষয় নিয়ে আপনার কাছ থেকে আপনার অভিজ্ঞতার আলোকে জানতে চাইব। ধন্যবাদ আপনাকে এবং আমার সঙ্গে যিনি সহ আলোচক রয়েছেন আশরাফ ভাই,
আমাদের দীর্ঘদিনের বন্ধু, বড় ভাই। আশরাফ ভাইয়ের একটা জায়গায় আমি একটা দ্বিমত করতে চাই এভাবে যে উনি ইনফ্লেশনের কথা বলছিলেন। হ্যাঁ, ইনফ্লেশন শুধু হচ্ছে সরকারের পলিসি না, পলিসির বাইরেও কিন্তু কিছু বিষয় থাকে। যেমন আপনি যদি সাপ্লাই চেইনটা যদি খুব স্মুথ থাকে, আমি বলবো যে এবার কিন্তু দেখেন যে বড় আবাদ যেটি, এটা কিন্তু খুব মানে বড় আবাদটা খুব ভালো হয়েছে। এগুলো কিন্তু আমাদের ইনফ্লেশনের উপরে খুব বড়োভাবে ইম্প্যাক্ট তৈরি করে। তা আমার মনে হয় সরকার এবার যে মানে ইনফ্লেশনটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে, যে ইনফ্লেশনটাকে কীভাবে কমিয়ে রাখা যায়। আর আপনি দেখেন যে আগের যে সরকার, যে রিজিমের সরকার ছিল, এরপরে এই সরকার গত কয়েক মাস, মানে 8-9 মাস যদি দেখি, আমরা দেখি যে মোটামুটি কিন্তু ইনফ্লেশনটা, আসলে ইনফ্লেশন তো আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা, যে আমরা 6 বা 7 এর মধ্যে রাখতে চাই বা 7.5 এর মধ্যে রাখতে চাই ভাবে, বাট আমরা বলছি যে এটা ডাবল ডিজিটের নিচে যে আসছে, এটাও আমাদের জন্য মোটামুটি একটা স্বস্তির জায়গা। আরেকটা, আপনি যে রাজস্ব আয়ের যেটি বলছিলেন যে 80,000 কোটি টাকা বেশি, আসলে কিন্তু ওরকম না। আমাদের প্রতি বছরে কিন্তু রাজস্ব আয়ের কিন্তু একটা রিভাইজড লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, প্রতি বছরে কিন্তু বাড়ে, কিন্তু প্রতি বছরই দেখা যাচ্ছে যে টার্গেট ফিল আপ হয় না। আয়ের হিসাব নেই, কিন্তু ব্যয়ের হিসাবটা কিন্তু আসে। কিন্তু দেখা যাচ্ছে যে এনবিআর এই যে আয়ের টার্গেটটি ফিল আপ হচ্ছে না, সেই জায়গার জবাবদিহিতার জায়গাটা কিন্তু নেই। না, আয়ের আমি বলি, আমাদের তো আমরা বলি যে আমাদের বাজেটটি হয় যে উচ্চবিলাসী একটি বাজেট, মানে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অনেক মানে বেশি করা হয়, কিন্তু আসলে আলটিমেটলি পরে গিয়ে কিন্তু আবার এটার একটা রিভাইজড লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আপনি যেটি বলছিলেন এটা কিন্তু রিভাইজড লক্ষ্যমাত্রার সঙ্গে না, এটা হচ্ছে যে কারেন্ট ফিসকাল ইয়ার যেটি, এটি যখন হচ্ছে বাজেটের যে লক্ষ্যমাত্রাটি ছিল সেটার কথা আপনি বলেছেন, বাট রিভাইজ বাজেট সে হিসাব নিলে হয়তো বেশি হবে না। তো যাই হোক, আর রাজস্ব আয়ের কথা আমি বলবো যে এটা তো আমরা একটা মানে বড় আকারের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, এটা সরকারের একটা পলিসি থাকে যে আমরা বড় স্বপ্ন দেখি, কিন্তু হয়তো ওইভাবে আমাদের, আর আপনি জানেন যে আমাদের বাজেটের কিন্তু বড় সমস্যা হলো যে আমরা বাজেটটি ওই অর্থে যথার্থভাবে বাস্তবায়ন করতে পারি না, এটা আমাদের প্রতি বছরই এটা দেখা যায়। এবার আমি বলবো যে আপনার বাজেট, যেহেতু 2 তারিখে বাজেট ঘোষণা হবে, এর আগে একটি ভালো জিনিস হচ্ছে যে আপনি জানেন যে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডে বিশেষ করে আশরাফ ভাইদের মতো যারা ব্যবসায়ী, যারা হচ্ছে আমাদের অর্থনীতির কোর অংশীজন যারা, তাদের কিন্তু দীর্ঘদিনের একটা দাবি ছিল যে রাজস্ব বোর্ডে 2টা ভাগ করা, একটা হচ্ছে যে পলিসি এবং হচ্ছে আরেকটা বাস্তবায়ন। মানে আপনি একজন ডেপুটি ট্যাক্স কমিশনার, উপকর কমিশনার, আপনার কাছে যদি আইনও আপনি হচ্ছে প্রয়োগ করবেন, আবার হচ্ছে আপনি ট্যাক্স কালেকশনের দায়িত্বটা আপনার, সেই জায়গায় কিন্তু আইনটি হচ্ছে অন্যায্যভাবে আইনটিকে প্রয়োগ করার একটা সংশয় থেকে যায়। এবং ট্রুলি বলতে হয় যারা ব্যবসায়ী আছেন আমাদের আশরাফ ভাইদের মতো, তারা কিন্তু এটা নিয়ে আমাদের সাংবাদিকদের কাছে অনেকবার অভিযোগ করেছেন যে আসলে আমরা কি বলে যে আইনকে, মানে একটা আইনকে দেখা যাচ্ছে যে ট্যাক্সের লোকজন এটারে মানে অন্যভাবে, অন্যায্যভাবে তাদের উপরে অনেক সময় প্রয়োগ করে। এর কারণে আমাদের দেখা যায় যে বিশেষ করে যে আমরা যে ইজ অফ ডুইং বিজনেসের কথা বলি বা ব্যবসায়ীদের ক্ষেত্রে যে আমরা একটি সহজে ব্যবসা করার সুযোগ, সেসব জায়গায় আসলে বাধাগ্রস্ত হয়। এবার যে সরকার যে উদ্যোগটি নিয়েছে, এবার আমি বলবো যে সরকার একটি সংস্কার কাজের কথা বলছে, এবং এটা এক ধরনের সংস্কার যে দুইটি আলাদা করা। কিন্তু এর মধ্যে যে সমস্যাটা আমরা দেখছি যে এনবিআরে যারা কর্মরত রয়েছেন, বিশেষ করে শুল্ক, কর বা ট্যাক্স কাটারে যারা আছেন, তাদের একটা সংশয় হচ্ছে যে এই রাজস্ব বোর্ডের 2টা ভাগ করা হচ্ছে, কিন্তু 2টা ডিপার্টমেন্টে কারা ওই ডিপার্টমেন্টের সচিব হবেন বা চেয়ারম্যান হবেন, আমি বলছি এই প্রতিষ্ঠানটি হয়তো পলিসি একটা ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টে কিনি প্রধান হবেন, এটা নিয়ে তাদের ভিতরে এক ধরনের সঞ্চয় আছে যে এখানে যদি অ্যাডমিন ক্যাডারের কর্মকর্তারা চলে আসে, এইটা নিয়ে কিন্তু এক ধরনের আপনি জানেন যে একটা অসল অবস্থা বা কর্মবিরতি পালন করছে। তো আমরা দেখেছি যে গত 22 তারিখ সরকার অ্যানাউন্স করেছে বা সরকার বলেছে যে অধ্যাদেশটি জারি করা হয়েছিল ওটাকে সংশোধন করা হবে। তা আমরা বলতে চাই যে এইটাকে সরকারকে কিন্তু খুব আন্তরিকভাবে দেখতে হবে যে কীভাবে সমন্বয় করে, এবং যে ডিপার্টমেন্ট 2টা আলাদা করা হয়েছে, এটা যদি করা যায় তাহলে আমি বলবো যে আমাদের রাজস্ব আয়ের যে আশরাফ ভাই যেটি বলছিলেন যে করজাল বাড়ানো ছাড়া কিন্তু আসলে রাজস্ব আয় বাড়ানো সম্ভব না। আর ওই যে উনি যেটি বলছিলেন যে একজন ট্যাক্স যিনি দিচ্ছেন তার উপর আরও বেশি করে ট্যাক্স আরোপ করা, সহজে সেখান থেকে ট্যাক্সটা পাওয়া যায়, এরকম একটা টেন্ডেন্সি আমাদের বিশেষ করে রাজস্ব প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে থাকে। এই জায়গা থেকে বেরিয়ে এসে করজাল বাড়াতে হবে ডেফিনেটলি, নাহলে ওই যে আপনি হচ্ছে বিশেষ করে আমরা যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা আমাদের যে উন্নয়ন বাজেটের কথা বলি, সেটাও কিন্তু আমরা এক্সপেন্ডিচারে যেতে পারবো না। আর দেশের তো আসলে আমি বলবো যে যদি আপনি বাংলাদেশকে সেই অর্থে সমৃদ্ধ করতে চান, এবং আপনি যদি ব্যবসায়ীদের অ্যাসপেক্ট থেকে দেখেন, তাদের যদি ট্রেড ফ্যাসিলিটেশন
ইনফ্লেশনটা বাড়াতে চান তাহলে কিন্তু আপনার উন্নয়ন বাজেট কিন্তু বাড়াতেও হবে। মানে আমি বলছি যে উন্নয়ন বাজেট অ্যাটলিস্ট এবছর যেটি করা হচ্ছে যে অপ্রয়োজনীয় কোনো প্রকল্প এবার নেওয়া হচ্ছে না, এটা আসলে কিন্তু ভালো দিক। অনেক সময় দেখা যেত যে আপনি এমপি, আপনাকে খুশি করার জন্য আপনি উন্নয়ন বাজেটের কথা বলছিলেন রাশেদুল ইসলাম, এই বছরের বাজেট ঘোষণায় কিন্তু বলা হয়েছে যে এডিপির যে বাজেটটি এটি কিন্তু কমিয়ে আনা হচ্ছে গত বছর অ্যারাউন্ড 30,000 কোটি টাকার মতো কমানো হচ্ছে। না, আমি বলছি এটার একটা ভালো দিক হচ্ছে যে আমাদের দেখা যেত যে আপনার যারা ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি তারা হয়তো তাদের ইনফ্লুয়েন্স করে একটা প্রজেক্ট নিচ্ছে একনেকে, বা হচ্ছে আপনার এমপিদের জন্য একটা অপ্রয়োজনীয় প্রজেক্ট দিচ্ছেন, মানে রাজনৈতিক দর্শন থেকে অনেক সময়। এবার কিন্তু ওই যে অপ্রয়োজনীয় কোনো প্রজেক্ট থাকছে না। আমি বলছি যে যেটাই অপ্রয়োজনীয় প্রজেক্ট থাকছে না, এমন কি হতে পারে যে যেহেতু এডিপি কমে আসছে তাহলে বড় বড় মেগা প্রকল্প থেকে সরে আসছেন? না, মেগা প্রকল্প থেকে কিন্তু একেবারে সরে আসছেন। আপনি জানেন যে খুব বড় একটা মেগা প্রকল্প কিন্তু এবার বাজেটে থাকছে। মেগা প্রকল্প থেকে আমি বলছি যে কিছু অপ্রয়োজনীয় প্রকল্প থেকে থাকতেন। অনেক সময় এমপিদেরকে তুষ্টি করা হতো, তাদের হয়তো নির্বাচনের কারণে যে নেক্সট যখন ইলেকশন হবে এই ইলেকশনে যাতে ভোটারদের সঙ্গে তাদের একটা ভালো কমিউনিকেশন থাকে, এই কারণে অনেক সময় রাজনৈতিক বিবেচনা কিছু প্রজেক্ট নেওয়া হতো। এবার ওইটা করা হচ্ছে না। আমি একটি বিষয় বলবো যে বাজেট যেটি হোক না কেন, আমাদের বাজেটের সবচেয়ে বড় দুর্বলতা হলো যে আমরা বাজেটটি যথার্থভাবে বাস্তবায়ন করতে পারি না। এটা একমাত্র হিস্ট্রিক্যালি আমরা এটা পারি না। আমাদের বাজেট, সেটি উন্নয়ন বাজেট হোক, অনুন্নয়ন বাজেট হোক, রাজস্বের লক্ষ্যমাত্রা হোক, মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা হোক, আমরা যেন সত্যিকার অর্থে বাজেটটি প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এবার প্রশ্ন রাখতে চাই জনাব আশরাফ আহমেদ, আপনার কাছে একজন ব্যবসায়ী হিসেবে আপনার মতামতটা আমি জানবো। সেটি হচ্ছে যে আমাদের দেশে আসলে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে দেশি বিদেশি বিনিয়োগ একটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, গুরুত্বপূর্ণ অংশ। বর্তমান সময়ে এই বিনিয়োগের পরিবেশটা কেমন আছে বলে মনে করছেন? বিনিয়োগের পরিবেশ ভালো নেই, এটার অনেকগুলো ইন্ডিকেটর আছে। আপনি যদি দেখেন যে আমাদের যে আমরা যেটা সবচেয়ে খুব সহজভাবে যেটা ট্র্যাক করতে পারি সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট। ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্টের ফিগারটা খুব ড্রাস্টিক্যালি কমে আসছে। আমরা মার্চ মাস পর্যন্ত যেটা দেখলাম প্রায় 30 থেকে 40% লেভেলে এটা কমে গেছে। সো এটা একটা বড় ফ্যাক্টর। সেকেন্ড জিনিসটা যেটা হচ্ছে যে দেখুন, বিনিয়োগ যে করব আমরা, যে আমাদের যদি আমরা সবচেয়ে অগ্রগামী খাতগুলোকে দেখি যে টেক্সটাইল এবং এক্সপোর্ট লেড, ওখানে দুটো জিনিস ঘটেছে। সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে আপনার মিনিমাম ওয়েজটা সিগনিফিকেন্টলি বেড়ে গেছে, এনার্জি প্রাইস সিগনিফিকেন্টলি বেড়ে গেছে। যেটা একসময় গ্যাসের দাম যেটা একসময় 12 টাকা ছিল সেটা 30 টাকা লেভেলে চলে যাচ্ছে, কিছু কিছু জায়গায় এটা 50, 40, 45 টাকা লেভেলে চলে যাবে। সো এই যে এনার্জি প্রাইসের যে ইনক্রিজ, এবং এটার সাথে সাথে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে একটা বড়, মানে এটা অবশ্য লোকালাইজড, যে আপনার বড় ধরনের একটা সাপ্লাই সংকট তৈরি হচ্ছে। যে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তিতাস গ্যাসের কাছ থেকে যতটুকু গ্যাস পাওয়ার কথা তার একটা ফ্র্যাকশনও পাওয়া যাচ্ছে না। সো এর ফলে যেটা হচ্ছে যে ওই জায়গায় যত ইন্ডাস্ট্রিয়াল আউটপুট, ইন্ডাস্ট্রিয়াল ইউনিট যারা আছেন তারা কেউই প্রায় তাদের যে প্রোডাকশন ক্যাপাসিটি তার 30-40%ও অ্যাচিভ করতে পারছেন না। সো এই অবস্থা, এবং এটা কিন্তু ধরেন আমি একদম স্পেসিফিক্যালি বলি যে দেখুন, আমরা যদি ঢাকা ময়মনসিংহ করিডোর কিংবা ঢাকা গাজীপুর করিডোরের হিসাব করি, এখানে কিন্তু এই জিনিসটা আমরা খুব বড়োভাবে দেখতে পাচ্ছি। এই পরিস্থিতিতে আসলে বিনিয়োগ বাড়বে এই আশা করাটার আসলে বিশেষ কোনো কারণ নেই। এবং এটার সাথে সাথে যেটা ম্যাগনিফাইড হয়েছে সেটা হচ্ছে অফকোর্স রাজনৈতিক অস্থিরতা তো থাকবেই। রাজনৈতিক মানে আমরা যদি না বুঝি যে এই সরকার কতদিন আছে, সেটা 5 বছর না 10 বছর না 2 বছর, আসলে একটা বিনিয়োগ ডিসিশন নেওয়াটা খুব, কারণ এটার সাথে সরকারের সাথে সাথে সরকারের পলিসি কী হবে সেটা ডিপেন্ডেন্ট। সো এই পলিসি পার্সপেক্টিভ যদি কিছুটা বোঝা না যায় তখন সমস্ত ইনভেস্টরেরই একটা সাধারণ টেন্ডেন্সি থাকে টু ওয়েট অ্যান্ড সি। সো আমরা মোটামুটি এখন এরকম, মানে এটা দেশি হোক বিদেশি হোক সব ক্ষেত্রেই সত্য, বিদেশিদের ক্ষেত্রে জিনিসটা আরও বড়োভাবে ফ্যাক্টর হিসেবে করা হয়। কারণ আমরা ধরুন দেশের ভিতরের থেকে যারা বিনিয়োগ করেন তারা আসলে মোটামুটি আমরা ধরে নিই যে সরকারি থাকুক আমাদেরকে তাদের সাথেই কাজ করতে হবে। এবং বাট বিদেশিদের জন্য তো এটা একটা ম্যাটার অফ চয়েস যে আমরা এই অবস্থা এই সময়ে বাংলাদেশে ইনভেস্ট করব কি করব না। এটার সাথে সাথে যেটা হয় যে আরেকটা ফ্যাক্টর যেটা বড় ধরনের কাজ করছে, দেখুন ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়ার ফলে, এবং ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়ার থেকে যেটা বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে আমাদের একটা বড় ব্যাংকগুলোর ব্যাংকিং সিস্টেম একটা বড় ধরনের লিকুইডিটি ক্রাইসিস তৈরি হয়েছে। জনাব আশরাফ আহমেদ, আপনার এই বিষয়টি নিয়ে আপনার কাছে আবার আসবো, ব্যাংকিং ইস্যুগুলো নিয়ে একটা ছোট বিরতি নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবে না, ফিরবো আলোচনায়।
সুপ্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। ফিরছি আলোচনায়। আমি এবার যেতে যাচ্ছি আশরাফ আহমেদ, আপনার কাছে আবারও আসছে। আপনি যে বিষয়টি বলছিলেন ব্যাংকিং বিষয় নিয়ে, ব্যাংকিং খাতে কিন্তু প্রচুর পরিমাণে সংকট রয়েছে, ব্যাংকের সাথে জড়িত রয়েছে আমাদের দেশের অর্থনীতির বিভিন্ন দিকগুলো, এই বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করেন। দেখুন, ব্যাংকিং খাতের সমস্যা বলতে গেলে সবাই আসলে একটা জায়গায় এসে একই কথা বলি, তো আমি একটু ভিন্নভাবে জিনিসটাকে একটু এক্সপ্লেন করতে চাই। দেখুন, ব্যাংক খাতের কোনো সমস্যা নেই, সমস্যাটা কেন্দ্রীভূত হচ্ছে 14টা ব্যাংকে। 14টা ব্যাংকের মধ্যে 6টা হচ্ছে স্টেট ওন ব্যাংক এবং বাকি 8টা প্রাইভেট সেক্টর ব্যাংক। তার মধ্যে 8টার মধ্যে 6-7টা হচ্ছে ইসলামী ব্যাংক। বাকি যে ব্যাংকগুলো আছে, বাংলাদেশে 61টা ব্যাংক আছে, তার মধ্যে 24টা ব্যাংকের কোনো সমস্যা তো নেই। তাদের ক্যাপিটাল রেশিও 15%-এর উপরে। মানে আমরা একটা বেঞ্চমার্ক বলি যে 15%-এর নিচে থাকলে, 10 থেকে 15% লেভেলে ক্যাপিটাল থাকলে সেটাতে একটু ঝামেলার ব্যাপার আছে। 10%-এর নিচে গেলে সেটা একটা বিপদ সংকেত, এবং 15%-এর উপরে থাকা মানে খুবই ভালো অবস্থানে আছে ব্যাংকগুলো। সো এই যে 24টা ব্যাংক কিন্তু খুব ভালো অবস্থানে আছে, এবং আপনি যদি দেখেন এরা কিন্তু রেকর্ড প্রফিট করছে। এদের কোনো ধরনের লিকুইডিটি ইস্যু নেই, এদের কোনো ধরনের মেজর এনপিএল ইস্যু নেই। এই ভালো ব্যাংকগুলো কে কিন্তু ভালো ব্যাংকের বিশেষ কোনো সমস্যা নেই। তারা আমরা আশা করতে পারি যে আগামী 5-10 বছর এরকম চললে মোটামুটি ডাবল হয়ে যাবে সাইজে। যেই ব্যাংকগুলোতে সমস্যাটা আছে, এই যে 6টা স্টেট ওন ব্যাংক, এখানে ক্যাপিটাল শর্টফল আমার জানার মতে, যেমন ধরেন স্টেট ওন ব্যাংকগুলোর ক্যাপিটাল শর্টফল নেই এরকম অবস্থা আমি গত 30 বছরে কখনো দেখেছি বলে মনে হয় না। কারণ সোনালী ব্যাংকের ক্যাপিটাল থাকলো কি না থাকলো তাতে খুব বেশি কিছু আসে যায় না। তার কারণটা হচ্ছে আমরা সবাই জানি যে সোনালী ব্যাংক হচ্ছে পুরোপুরি গভর্নমেন্টের ব্যাংক। সো এটা কলাপস করার কোনো সম্ভাবনা নেই। সো যে যখনই প্রয়োজন পড়বে সরকার, আমরা আশা করি যে এটাকে বেল আউট করবে। সিমিলারলি বাকি যে স্টেট ওন ব্যাঙ্কগুলো আছে, তার মধ্যে স্পেশালাইজ ব্যাঙ্কও আছে, সেগুলোতে আসলে কনভেনশনাল ব্যাংক হিসেবে অপারেট করাটা কতখানি যুক্তিযুক্ত এটা আসলে কোশ্চেনেবল। বিকজ তাদেরকে যে ম্যান্ডেট দেওয়া হয়েছে, তাদেরকে যে কাজগুলো করতে বলা হয়েছে, সেটা আসলে একটা ডেভেলপমেন্ট ব্যাংকের টার্গেট। যে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক কিংবা বাংলাদেশ কৃষি ব্যাংক অথবা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এরা কিন্তু আসলে ডেভেলপমেন্ট ব্যাংক। তাদেরকে আমরা কমার্শিয়াল ব্যাংক হিসেবে কেন জাজ করব, এটা একটা কোশ্চেনেবল ব্যাপার। হ্যাঁ, বাকি 8টা ব্যাংক যেখানে, এবং এই যে 14টা ব্যাংকের কথা বললাম, এই 14টা ব্যাংকের টোটাল মার্কেট ক্যাপ শেয়ার হচ্ছে 30%। তার মানে আপনার পুরো ব্যাংকিং সিস্টেমের 30%-এর মধ্যে কোনো এক ধরনের একটা সমস্যা আছে। যেই 30%-এর মধ্যে থেকে আবার মোটামুটি 18-20% হচ্ছে পুরোপুরি সরকারি ব্যাংক। সো এই যে পুরো ব্যাংকিং সিস্টেমের 12% মার্কেট শেয়ার নিয়ে, মার্কেট শেয়ারে যদি সমস্যা থাকেও, সেটাকে আমি পুরো সেক্টরের সমস্যা বলতে নারাজ। এটা ওই পার্টিকুলার সেগমেন্টের সমস্যা। পার্টিকুলার 8-9টা ব্যাংক কীভাবে রিভাইভ করতে হবে, কিভাবে রেস্টোর করতে হবে, সেই সমস্যা। একই ইস্যু আসলে ইস্টার্ন ব্যাংক কিংবা ব্র্যাক ব্যাংক অথবা সিটি ব্যাংক কিংবা যে ভালো যে ব্যাংকগুলো আছে কিংবা স্ট্যান্ডার্ড চার্টার্ড কিংবা এইচএসবিসির জন্য আসলে অ্যাপ্লিকেবলই না। সো এই বিভাজনটা না করে এই আলোচনাটা করাটা, ব্যাংকিং সিস্টেম নিয়ে আলোচনা করাটা আমি আসলে মনে করি না যথার্থ। সেকেন্ড যে জিনিসটাতে আসি, দেখুন আমরা একটা লিকুইডিটি ক্রাইসিসে পড়েছি। তার মানে কি, আমাদের যে বেসরকারি খাতের যে ঋণের প্রবাহ, সেটা খুব ড্রাস্টিক্যালি কমে এসছে। ড্রাস্টিক্যালি কমে আসার দুটো কারণ আছে। এক নম্বর হচ্ছে আপনি কিছু ব্যাংক, যেটা বললাম যে 14টা ব্যাংক যারা এই মুহূর্তে খুব একটা ক্যাপিটাল শর্টফলে আছেন, তারা গ্রো করতে পারছেন না। তাদের যেই মার্কেট শেয়ারটা এটা নিয়ে নিচ্ছে যে বাকি যে ভালো ব্যাংকগুলো আছে তাদের কাছে চলে যাচ্ছে ডিপোজিটের মার্কেট শেয়ার। তার মানে কি, ডিপোজিটগুলো এই ব্যাংকগুলো থেকে চলে এই ভালো ব্যাংকগুলোতে চলে যাচ্ছে। এখন ভালো ব্যাংকগুলোর জন্য ব্যাপারটা হচ্ছে, আপনার যদি ট্রেজারি বিলের রিটার্ন যদি 12.5% থাকে, 12.5% থাকলে আপনাকে, তাহলে আমরা নর্মাল ক্রেডিট স্প্রেড যেটাকে বলি, যে দেখুন আমরা বেসরকারি খাতে লোন দিলে তো আসলে সেখানে রিস্ক অনেক বেশি, সেই কারণে প্রাইসিং বেশি হতে হয়। তাহলে সেক্ষেত্রে তো আসলে 14-15%-এর নিচেতে বেসরকারি খাতে লোন দেওয়াটা আসলে যুক্তিযুক্ত না। তো তার মানে কি, তখন এই ব্যাংকগুলো যেটা করছে সেটা হচ্ছে, তারা যে ডিপোজিটটা পাচ্ছেন, যে সারপ্লাস লিকুইডিটিটা তাদের কাছে যেটা আছে, তারা সেটা দিয়ে ট্রেজারি বিল কিনছেন। কারণ ট্রেজারি বিলে 12-12.5% পাওয়া যাচ্ছে। এর ফলে যেটা হচ্ছে যে সরকার ইজ অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি, সরকার কিন্তু প্রাইভেট সেক্টরে ক্রাউড আউট করছে। যে আমরা এটাকে বলি যে ক্রাউডিং আউট, যে সরকার যখন অনেক বেশি বড় করেন তখন বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমে যায়। এবং এই প্রসেসটাকে আমরা যেটাকে ক্রাউডিং আউট বলি, এটার কারণে কিন্তু বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এই সিনারিওতে আমরা আসলে যে ইনভেস্টমেন্ট বাড়বে, সেটা আসলে বোধহয় সম্ভব হচ্ছে না। মানে এইভাবে বলতেই পারি যে ব্যাংক লোন ফান্ডেড গ্রোথ, আমাদের ইনভেস্টমেন্ট, যেখানে ইনভেস্টমেন্টের যেই একটা
যদিও ইনভেস্টমেন্টের একটা খুব ছোট অংশ আসলে ব্যাংক থেকে আসে, এখানেও আমাদের একটা বড় ধরনের একটা মিসলিডিং কনভারসেশন আছে যে আমরা বলি যে বাংলাদেশের বিনিয়োগ ব্যাংক নির্ভর। এটা মোটেই সত্যি না। আমরা বছরে প্রাইভেট সেক্টরের থেকে প্রায় 100-120 বিলিয়ন ডলার ইনভেস্ট করি আমাদের জিডিপির হিসাবে যেটা বলছে, এবং আপনি যদি দেখেন তার থেকে মাত্র হয়তো বা 10-15% আসে ব্যাংকিং সিস্টেম থেকে, বাকিটা কিন্তু আসে আমাদের রিইনভেস্টমেন্ট। এই যে আপনি বছরের পর বছর যে একটা ছোট গার্মেন্টস থেকে একটা বিশাল বড় একটা টেক্সটাইল কংগ্লোমারেট তৈরি হয়েছে, এটা কোত্থেকে এসছে? এই টাকা কিন্তু ব্যাংক থেকে কিছু এসছে, তার কিন্তু 90% এনিওয়ে বিটুইন 80-90% কিন্তু এসছে আসলে রিইনভেস্টমেন্ট থেকে। তারা প্রত্যেক বছর যেটা প্রফিট করেছেন সেটা তারা রিইনভেস্ট করেছেন, এবং সেটা করেছেন দশকের পর দশক ধরে, যার ফলে যেটা অরিজিনালি ছিল ধরেন ছোট্ট একটা ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু বাড়তে বাড়তে এখন অনেক অনেক গুণ বড় হয়ে গেছে। এবং এই যে বড় হওয়ার প্রসেসটা, এটা কিন্তু হয়েছে রিইনভেস্টমেন্ট, নিজেদের আর্ন করা প্রফিট থেকে গ্রোথটা হয়েছে। যেই কারণে আপনাকে ধন্যবাদ। আমি প্রশ্ন রাখতে চাচ্ছি রাশেদুল ইসলাম আপনার কাছে, আপনার কাছে ভিন্ন একটি বিষয় নিয়ে আসছি, সেটা হচ্ছে আমাদের রপ্তানি অর্থনীতিতে রপ্তানি আয়ের 85% নির্ভর করে আরএমজির উপরে, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের আরও অনেকগুলো সাইট রয়েছে যেগুলোতে আমরা ফোকাস করতে পারছি না বাংলাদেশের অর্থনীতির প্রেক্ষাপটে। অন্য দেশগুলোতে যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই বিষয়গুলোতে কিন্তু দেশগুলো বেশ এগিয়ে। আমি যদি স্পেসিফিক কিছু কথা বলি, ইলেকট্রনিক্স আছে, আমাদের সিরামিক্সের যে সেক্টরটি রয়েছে, কিংবা আমাদের কৃষিক্ষেত্রেও কিন্তু আমরা অতটা উন্নত নই, অনুন্নত রয়ে গেছি। আমাদের একটা পাট শিল্প আছে যেটি অনেকটা বন্ধের পথে। এই বিষয়টি নিয়ে আপনি যদি আলোচনা করেন। ধন্যবাদ আপনাকে। এটা ডেফিনেটলি সত্য যে আমাদের রপ্তানি আয়ের প্রায় 85% আসছে তৈরি পোশাক শিল্প থেকে। আমরা এখানে তৈরি পোশাক শিল্পকে সরকার যেভাবে প্রণোদনা দেয়, সেটা হচ্ছে পলিসি সাপোর্ট বা অন্যান্য বন্ডেড সাপোর্ট টাপোর্ট যেভাবে দেওয়া হয়। আমরা দীর্ঘদিন বিশেষ করে ব্যবসায়ীদের মধ্যে অন্য খাতে, যেমন আপনি যদি বলেন যে কৃষি যদি বলেন, কৃষি প্রায় অ্যারাউন্ড 1 বিলিয়ন ইউএসডি মতো আমরা রপ্তানি করি। ওখানে কিন্তু অনেক অপরচুনিটি রয়ে গেছে, মানে সম্ভাবনা রয়ে গেছে কৃষিক্ষেত্রে রপ্তানি বাড়ানোর। কিন্তু এখানে কিছু টেকনিক্যাল প্রবলেম রয়ে গেছে। আপনি জানেন যে আমাদের কৃষি রপ্তানির মূল একটা সমস্যা হচ্ছে যে আপনার যে ল্যাবরেটরি, মানে স্ট্যান্ডার্ড যে ধরনের মেনটেন করার দরকার, ওইটা আমরা পারি না। আপনি সব জায়গায়, আমি একটা গবেষণা কাজের সঙ্গে যুক্ত ছিলাম ইউকেতে, কেন আমরা আমাদের সবজি থেকে শুরু করে অন্যান্য কৃষি পণ্য রপ্তানি করতে পারছি না, বিশেষ করে মাছ, চিংড়ি মাছ। আপনি জানেন যে চিংড়ি রপ্তানির একটা সম্ভাবনা রয়েছে ইউরোপে। এর বেসিক্যালি হচ্ছে আমাদের যে মানে প্রসিডিওর যেটি, আমরা যে মানে স্ট্যান্ডার্ড যেটি মানদণ্ড অনুযায়ী, সেইটা আমরা করতে পারছি না। তা আমার মানে এই জায়গাগুলোতে সরকারের কিন্তু এগিয়ে আসতে হবে। এগিয়ে আসা বলতে আমি বলবো যে আপনার যেমন আপনি দেখেন যে জুতা রপ্তানি হচ্ছে, মানে আমি বলছি জুতা শিল্পে ধরনের এফএক্স রপ্তানি করতে পারছে। ওনারা কিন্তু নিজেদের মতো করে এই যে সব কিছু ওনারা কিন্তু এই কি বলে যে চামড়া যেটি, সেটাও কিন্তু ওনারা বাইরে থেকে নিয়ে আসে। আবার এখানে ওনাদের যে ল্যাব আছে, ওনাদের মতো করে ওখানে পরীক্ষা হচ্ছে। এই যে সরকারের জায়গা থেকে এই জায়গাগুলোতে আসলে একেবারে আমি বলবো যে আরএমজি সেক্টরকে যেভাবে মানে সরকার নীতি সহায়তা বলেন বা অন্যান্য সহায়তা যেভাবে দিচ্ছে, ওরকম এই ক্ষেত্রে ওইভাবে এগিয়ে আসতে হবে। আর আমাদের যদি আমি বলবো যে শুধু কৃষি না, আপনি দেখেন যে আইটি সেক্টর যেটি, এটা কিন্তু অনেক একটা বড় সম্ভাবনা খাত, বা আপনার যে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প, বা আপনার হচ্ছে লাইট ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো আপনি জানেন যে বাইসাইকেল সহ কিছু পণ্য, এইসব জায়গায় আরও অনেক সম্ভাবনা রয়েছে। তবে আমি এইটার সাথে একটা লিঙ্ক করতে চাই। এইভাবে আপনি দেখেন যে আমাদের বিনিয়োগ পরিস্থিতিটা কেমন, এটা হচ্ছে কিন্তু একটা বড় বিষয়। আপনি শুধু বললেই হবে না যে আমরা এখানে মানে কেন করতে পারছি না। আমাদের আরএমজিতে ঠিক আছে, আমরা এখানে এক ধরনের সুবিধা পাচ্ছি, এই জন্য আরএমজিতে ভালো করছি। বিনিয়োগ পরিস্থিতিটা আসলে আপনি দেখেন যে আমাদের শুধু 10 বছর 15 বছরে যদি মানে হিস্ট্রিক্যালি যদি দেখেন, এখন 10-15 বছর আমাদের এই যে বিনিয়োগটা আসলে আমরা ওই অর্থে গ্রোথটা আমরা করতে পারছি না। এক ধরনের গ্রোথ আছে, কিন্তু সেটাকে ওই অর্থে মানে বলা যাচ্ছে না। এইটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, উনি নিজে একজন অর্থনীতিবিদ। ওনার নেতৃত্বে যখন এই সরকার গঠিত হয়, তখন মানে সবার মধ্যে এক ধরনের ছিল যে এখন কিছু ম্যাসিভ হয়তো পরিবর্তন আসবে, যেখানে সাহসী কিছু উদ্যোগ থাকবে। তা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বারবার উনি বলছেন যে আমাদের এই যে বাংলাদেশকে উনি একটা ম্যানুফ্যাকচারিং হাব করতে চান, এবং উনি কিন্তু বিদেশি ইনভেস্টার। উনি যখনই দেশের বাইরে যাচ্ছেন, উনি দেখবেন যে বিভিন্ন বড় বড় কোম্পানির সিও বা বড় বড় ব্যবসায়ীদের সাথে মিটিং করছেন, তাদেরকে এখানে বিনিয়োগের কথা বলছেন। আমি একটা ইন্টারেস্টিং একটা বিষয় বলি, দেখেন আমি এই যে আপনার সাম্প্রতিক সময় বিনিয়োগ সম্মেলন হয়েছিল, আপনি জানেন বিনিয়োগ সম্মেলনে
যারা বাইরে থেকে আসছিলেন ওনাদেরকেই যে কোরিয়ান ইপিজেটে নিয়ে যাওয়া হয়েছিল। আমি একজন সংবাদকর্মী হিসেবে ওই বিনিয়োগকারীদের সঙ্গে মানে ওই বিদেশি ইনভেস্টরদের সঙ্গে কোরিয়ান ইপিজেটে গিয়েছিলাম। ওখানে কোরিয়ান ইপিজেটের যিনি মানে মালিক কিয়াক সাং, একজন কোরিয়ান ভদ্রলোক, উনি কিন্তু একটা জিনিস বলছিলেন যে আমাদের আসলে মানে বাংলাদেশের এই যে এখানে ইনভেস্টমেন্টের বেশ কিছু প্রবলেম রয়ে গেছে। যেমন হচ্ছে আশরাফ জিয়া ভাই যেটি বলছিলেন যে গ্যাসের একটা প্রবলেম কিন্তু আছে। আমি গ্যাস সাপ্লাই যদি আপনি না দিতে পারেন স্মুথলি, গ্যাসটা যদি না পাই, একজন ইনভেস্টর তো আসলে এখানে বিনিয়োগ করে উনি যদি কারখানাকে পরিচালনা না করতে পারেন। আরেকটা জিনিস দেখেন, এখন একটা জিনিস খুব বেশি আলোচনা হচ্ছে, আপনি যদি বলেন যে রাজনৈতিক অঙ্গনেও, যে আমাদের পোর্টের ক্যাপাসিটি বাড়ানোর বিষয়টা। তো আমি বলবো যে পোর্টের ক্যাপাসিটি কিন্তু বাড়াতে হবে। পোর্টের এফিসিয়েন্সি বাড়ানো ছাড়া আপনি কিন্তু এখানে ওই বাইরের বিনিয়োগকারী কিন্তু আসবেন। আপনি যদি আমাদের এখানে আপনি আরএমজির বাইরে অন্য শিল্পকেও যদি সত্যিকার অর্থে রপ্তানিকে একটু আরও ভাইব্রেন্ট করতে চান, সেখানে ওই আমাদের সব জায়গাতে এইগুলো পরিবর্তন আনতে হবে। আর পোর্টের কথাটা এই জন্য একটু বলতে চাই, আমি একটু আগেই একটা প্রোগ্রামে ছিলাম, ওখানে এটা অনেক বিতর্ক হচ্ছিল। দেখেন আমাদের মনে হয় সরকারের জায়গা থেকে সরকার কি করবে সেটা তো নিশ্চয় সরকার সব অংশীজনদের সাথে কথা বলে একটা সিদ্ধান্ত নেবে। কিন্তু আমার মনে হয় পোর্টের ক্যাপাসিটি বাড়ানোর জন্য কোনো বিদেশি কোম্পানিকে দেওয়া হচ্ছে না, দেশি কোম্পানিকে দেওয়া হচ্ছে। এটা সবচেয়ে বড় বিষয় হলো যে আপনার এই এফিসিয়েন্সি বাড়াতে হবে। সেইটা বাড়ানোর জন্য যে যদি কোনো সাহসী উদ্যোগ প্রয়োজন হয়, যদি কোনো বিদেশি প্রতিষ্ঠানকে যদি দেওয়ার প্রয়োজন হয়, সেই উদ্যোগ মানে সরকারকে নিতে হবে। কারণ হচ্ছে আপনি মানে যদি এখানে এফিসিয়েন্সি বাড়ানোর বিকল্প নাই, আপনি হচ্ছে যেসব প্রতিষ্ঠান যেভাবে আছে, এবং আমি যেটা আপনাকে বলছিলাম যে সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলনে কিন্তু অনেক ব্যবসায়ী যারা বিদেশি ইনভেস্টর যারা দেশে ইতিমধ্যে ব্যবসা করছেন বাংলাদেশে, তাদের একটা বড় কনসার্নের জায়গা ছিল যে আমাদের এই যে পোর্টের এফিসিয়েন্সি বাড়াতে হবে। এটা বাড়াতে হলে আমি বলছি যে আমাদের যে বিতর্কের মধ্যে আছি, সেটা রাজনৈতিক অঙ্গন হোক বা সরকারের একটা সাহসী সিদ্ধান্ত এখানে নিতে হবে। সব অংশীজনদের সাথে কথা বলে যে পোর্টের ক্যাপাসিটি বাড়ানোর জন্য আসলে কি আমরা কি করতে পারি। আপনাকে ধন্যবাদ জনাব রাশিদুল ইসলাম। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আমি এবার যেতে চাই জনাব আশরাফ আহমেদ আপনার কাছে। একটু আগে রাশিদুল ইসলাম উনি বলছিলেন কিছুদিন আগে ঘটে যাওয়া হচ্ছে বিনিয়োগ সম্মেলন 2025-এর বিষয়টি আনছিলেন, দেশি বিদেশি বিনিয়োগ নিয়ে কথা বলছিলেন এবং সংকটের কথাও বলছিলেন। তো সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, আপনিও একটু আগে বলছিলেন যে বিভিন্ন জ্বালানি সংকট, বিনিয়োগের পরিবেশটা আসলে অনেকটা আমাদের অনুকূলে নেই। সেই ক্ষেত্রে বিদেশি বিনিয়োগদের যে আহ্বান করা হচ্ছে, তারা এসে কতটা সার্ভাইভ করতে পারবে? ধন্যবাদ। দেখুন, আপনার বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আমরা একটা ভুল ধারণার বশবর্তী হয়ে কাজ করি। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কখনোই আমাদের মানে দেশীয় বিনিয়োগের 1 থেকে 2% উপরে কখনোই যায়নি। এবং আপনি যদি গত 30 বছরের হিস্ট্রি দেখেন, আমাদের জন্য এফডিআই র ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের হিসাবে কখনোই খুব একটা সিগনিফিক্যান্ট ফিগার ছিল না। কিন্তু তার মানে এই না যে বিদেশি বিনিয়োগ আমাদেরকে সমৃদ্ধ করেছে। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিই যে ব্যাংকিং সেক্টরে বিদেশি ব্যাংকের সংখ্যা মাত্র 9 থেকে 10টার মতো থাকে, ব্রাঞ্চ মিলিয়ে। কিন্তু এই ব্যাংকগুলো আসলে যেই ধরনের টেকনোলজি ট্রান্সফার করে সেটা আমাদের জন্য বেনিফিশিয়াল। আপনি যদি দেখেন যে অনেকগুলো সেক্টরে, যে সিমেন্ট কিংবা যেখানে বিদেশি বিনিয়োগ, টেলিকম, রাইট, এই জায়গাগুলোতে কিন্তু বিদেশি বিনিয়োগ আমাদেরকে যে যতখানি না তাদের যে কন্ট্রিবিউশন, সেটা আসলে ডলারের অ্যামাউন্টে মাপলে, এফডিআই কত ডলার এসছে সেই হিসাবে মাপলে আসলে এটা খুব একটা সিগনিফিক্যান্ট না। কিন্তু এটার কিন্তু বড় ধরনের ইম্প্যাক্ট আছে। সিমিলারলি কোরিয়ান ইনভেস্টমেন্টস আমাদের ইপিজেডে, আরএমজি সেক্টরে প্রথম দিকে বিশেষ করে, এটা আসলে বড় ধরনের একটা গেম চেঞ্জার ছিল আমাদের জন্য। সো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এফডিআইয়ের ইম্পর্টেন্স বাংলাদেশে আসলে ডলার অ্যামাউন্টে না, বরঞ্চ টেকনোলজিক্যাল আপগ্রেডেশন এবং টেকনোলজিক্যাল চ্যালেঞ্জেস এবং এই যে স্কিল ট্রান্সফার, সেই দিক থেকে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের। আপনাকে ধন্যবাদ। আমি যেতে চাই জনাব রাশিদুল ইসলাম আপনার কাছে। আপনি ছোট্ট পরিসরে আমাদের এবারের বাজেট নিয়ে কিছু যদি বলেন, একদম সময় কম, ছোট্ট। ধন্যবাদ আপনাকে। না, যেহেতু আমাদের 2 তারিখে বাজেট, 2 জুন, আমি বলবো যে দেখেন, এই সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে ভিসা জটিলতার কারণে বাংলাদেশ থেকে কিন্তু
যারা ট্রিটমেন্টের জন্য যেতেন ফ্রিকোয়েন্টলি যেতেন আগে, এখন কিন্তু ভিসা জটিলতার কারণে ইন্ডিয়াতে যেতে পারছেন না। এই জন্য আগামী বাজেটে আমি বলবো যে একটা সুযোগ আসছে, কিন্তু সরকারকে এটা সিরিয়াসলি রিয়েলাইজ করতে হবে যে এখন আমাদের দেশে বিশেষ করে স্বাস্থ্য খাতে এটাকে আসলে একটু সার্ভিস সেন্টার কীভাবে ভালো করা যায়। আমাদের একটা লোক সবাই তো থাইল্যান্ডে, সবাই সিঙ্গাপুরে বা চীনে যেতে পারবে না, কীভাবে দেশে বসেই মোটামুটি মানের একটা সেবা পেতে পারে। আর বিশেষ করে সরকারি হসপিটালগুলোকেও এখন একটু নতুন করে সাজাতে হবে, একটু যাতে সাধারণ মানুষ যেন ট্রিটমেন্টটা পায়। আমি বলবো যে স্বাস্থ্য খাতের জন্য আগামী বাজেটে একটু গুরুত্ব দেওয়া হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও ধন্যবাদ জানাচ্ছি আশরাফ আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এস.এম. রাশেদুল ইসলাম, আপনাদের দুজনকে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে, থাকবো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো আলোচনায়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।